আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বুয়েট 2025-26 সেশনের ভর্তি পরীক্ষার পদার্থবিজ্ঞান কোয়েশ্চেন সলভ করবো আমরা এই ভিডিওতে। দেখি বলছে কি, পানির তলদেশে একটি গ্যাস বুদবুদের আয়তন 3 cc, মানে হচ্ছে 3 সেন্টিমিটার কিউব আর কি, 3 কিউবিক সেন্টিমিটার, সেটাকে সিসি দিয়ে লিখছে আর কি, কিউবিক সেন্টিমিটার। বুদবুদটি যখন পানির নিচ থেকে উপরে উঠছিল তখন তার অভ্যন্তরের গ্যাসের 20% হারিয়ে ফেলে। আচ্ছা ঠিক আছে, পানির উপরিভাগে পৌঁছানোর পর এর আয়তন হয় 6 সিসি, অর্থাৎ 6 সেন্টিমিটার কিউব হচ্ছে ওর আয়তন হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, বায়ুমণ্ডলের চাপ 10 মিটার উচ্চতার পানির চাপের সমান হলে, মানে বায়ুমণ্ডলীয় চাপও দিয়ে দিছে, তাপমাত্রা অপরিবর্তিত থাকলে পানির গভীরতা কত? আচ্ছা, এটা আদর্শ গ্যাস চ্যাপ্টারটা থেকে আসছে, ফিজিক্স ফার্স্ট পেপার। তো আমরা কি জানি, আদর্শ গ্যাসের একটা সূত্র আমাদের জানা আছে, সেটা হচ্ছে PV = nRT, যেখানে P হচ্ছে চাপ, গ্যাসের চাপ, V হচ্ছে আয়তন, N হচ্ছে মোল সংখ্যা, R হচ্ছে গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক, আর T হচ্ছে কেলভিন তাপমাত্রা। তো এখানে আমাকে দুইটা কন্ডিশনে আমরা এটা ইউজ করব। হ্যাঁ, তো দুইটা কন্ডিশনে যেহেতু ইউজ করবো, একটা হচ্ছে পানির তলদেশটাকে আমি ধরে নিই 1, তারপর একদম উপরিতলে যখন আসে তখন সেটাকে ধরে নিই হচ্ছে 2। তাহলে দুইটা কন্ডিশনের জন্য পানির তলদেশ এবং পানির উপরিতলে দুইটার জন্য কোন জিনিসগুলো সেম সেটা একটু দেখি। কোন কোন জিনিসগুলো সেম? মোলার গ্যাস ধ্রুবক, এই আর, এটা তো সেম, এটা আমরা জানি, এটা একটা কনস্ট্যান্ট, এটা নিজে একটা কনস্ট্যান্ট, তো এটা সেম হবে। আর সেই সাথে এখানে বলছে তাপমাত্রা অপরিবর্তিত, এটাকে আমরা একটু মার্ক করি, তাপমাত্রা অপরিবর্তিত আছে বলছে। তার মানে আমার এখানে কি কি সেম থাকবে? আমার এখানে সেম থাকবে হচ্ছে গিয়ে এই আরটা এবং টিটা সেম থাকবে। তাহলে আর এবং টি যদি সেম থাকে তাহলে আমরা বলতে পারি PV/N = এই RT, এটাই হচ্ছে একটা কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি দুইটা কন্ডিশনের জন্য তলদেশের ক্ষেত্রে বললাম 1, উপরিতলের ক্ষেত্রে ধরলাম আমরা 2। তাহলে আমরা বলতে পারি কি? আমরা বলতে পারি P1V1/N1 = P2V2/N2। আচ্ছা গেল, এই কন্ডিশনটা আমরা ইউজ করতে পারি। এখন আমাকে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেগুলো আমি এখন তোলার চেষ্টা করি। এটা আমরা দিয়ে রাখলাম, এটা একটা আমাদের ইকুয়েশন নাম্বার 1। এখন কি কি বলছে? বলছে কি, পানির তলদেশে 3 সেন্টিমিটার কিউব, অর্থাৎ আমাকে এখানে V1 এর মান দিয়ে দিছে কত? 3 সেন্টিমিটার কিউব। V2 বা পানির উপরিতলে যখন আসছে তখন বলছে কত? 6 সেন্টিমিটার কিউব, তাহলে 6 সেন্টিমিটার কিউব। আচ্ছা গেল, এখন N1 পানির তলদেশে কতটুকু ছিল তা জানি না আমি, কিন্তু বলছে কি যখন সে উপরিতলে আসছে তখন তার অভ্যন্তরের 20% হারাই গেছে। তার মানে আমি যদি বলি যে আমার তলদেশে ছিল, সে ফর এক্সাম্পল তলদেশে ছিল হচ্ছে N পরিমাণ ধরে নিই, তাহলে মানে N সংখ্যক যদি মোল থাকে তাহলে উপরিতলে আসার সময় 20% হারাই যাওয়া মানে কি? বাকি আছে 80%, তার মানে 0.8 N পরিমাণ আছে, এটা বলতে পারি। মানে হচ্ছে তলদেশে ছিল N পরিমাণ, তাহলে উপরিতলে আসছে যখন তখন 80% হারাই গেছে, 20% হারাই গেছে, অর্থাৎ 80% মোল সংখ্যা উপস্থিত আছে। এখন P1 আর P2 কত? আচ্ছা দেখি P1 আর P2 কত হয়। দেখি, যদি এটা একটা আমি কি পানির তলদেশ আর উপরিতল কি সেটা একটু দেখাই আমি। এটা মনে করি হচ্ছে তলদেশ, যেহেতু এটা হচ্ছে 1, এটা হইতেছে 2। আচ্ছা
আমাকে দিয়ে দিছে, সরি 2 নংয়ের চাপ, 2 নংয়ের চাপ আমাকে দিয়ে দিছে। 2 নং মানে হচ্ছে পানির উপরিতলে চাপ। পানির উপরিতলে চাপ কত সেটা বলছে হচ্ছে P2। সেটা কত? সেটা বলছে কি এই যে বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 10 মিটার উচ্চতার পানির চাপের সমান। 10 মিটার উচ্চতার পানির চাপ মানে কি আমরা কি জানি? 10 মিটার উচ্চতার পানির চাপ হলে কি হবে? H রো জি, যেখানে রো হচ্ছে পানির ঘনত্ব, জি হচ্ছে 9.8 ms/2 এবং এইচের জায়গা হবে 10 মিটার। তার মানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে এত, মানে H রো জি, তার মানে হচ্ছে এই যে 10 রো জি, এটা হচ্ছে P2। তাহলে P1 কত হবে? P1 হবে কি এই P2 প্লাস এই গভীরতা, পানির গভীরতা মনে করি H, তাইলে P2 এর সাথে আরও H রো জি যোগ হয়ে তারপর হয়ে যাবে P1। অর্থাৎ P1 হবে কি? P1 হবে হচ্ছে গিয়ে 10 রো জি প্লাস আরও H রো জি, মানে এখানে যেইটুক পানি আছে সেই পানিটার চাপ প্লাস উপরেরটার চাপ। বুঝতেছেন তো? অবশ্যই এই 1 নংয়ের চাপটা হবে উপরেরটার চাপ প্লাস এই পানিটার পুরা H গভীরতা সম্পন্ন যতটুকু পানি আছে পুরো পানিটার চাপ। তার মানে হচ্ছে 10 রো জি প্লাস H রো জি। তাহলে এখান থেকে আমরা যদি রো জিকে কমন নিয়ে ফেলি তাহলে কি থাকে? থাকে হচ্ছে H প্লাস 10 রো জি, এটা হচ্ছে P1 হয়। আর P2টা কত? P2টা হয় কি 10 রো জি। তাহলে আমরা সব কিছু বের করে ফেলছি। তাহলে এখন আমরা 1 নং হতে পাই, 1 নং হতে পাই, 1 হতে পাই, 1 হতে কি পাই? আমরা 1 হতে পাই হচ্ছে P1 V1 বাই N1 ইজ ইকুয়ালস টু P2 V2 বাই N2। এখন আমরা মানগুলো বসাই দিই। মানগুলো যদি বসাই কি হবে? P1 এর মানটা বসাই দিই। P1 এর মান হবে H প্লাস 10 রো জি ইন্টু V1 কত? V1 হচ্ছে আমরা পাইছি 3 সেন্টিমিটার কিউব, N1 পাইছি N ইকুয়ালস টু P2 কত? P2 হচ্ছে 10 রো জি ইন্টু V2 কত? V2 হচ্ছে 6 সেন্টিমিটার কিউব, আর N2 কত? N2 হইতেছে 0.8 N। এখন উভয় পাশে কিছু কিছু কাটাকাটি চলে যায়, তা আমরা এটা ইজিলি বুঝতে পারতেছি কী কী কাটাকাটি যায়। এই যে হইতেছে N কাটাকাটি যায়, তারপরে এই যে রো জি কাটাকাটি যায়, 3 আর 6 এখানে কাটাকাটি গেলে হচ্ছে এটা থাকে 2। ডাইরেক্ট এখান থেকে যদি আমরা H ইজ ইকুয়ালস টু বের করতে চাই আমরা পাই কত? ডাইরেক্ট বের করলে এখান থেকে আসে যে হচ্ছে 25 মাইনাস 10 ইজ ইকুয়ালস টু 15 মিটার। অর্থাৎ পানির গভীরতা হচ্ছে 15 মিটার। দ্যাটস ইট, গেল। এরপরের কোয়েশ্চেনে যদি যাই, দেখি কি বলছে। কত অক্ষাংশে অবস্থান করলে 80 কেজি ভরের কোনো বস্তুর ওজন, এখানে বস্তুর ওজন হবে হয়তোবা, বস্তুর ওজন পৃথিবীর আহ্নিক গতির কারণে 2 নিউটন কমে যায়? অর্থাৎ যদি এটা মনে করেন পৃথিবী হয়, পৃথিবী তার নিজ অক্ষের সাপেক্ষে যে ঘুরতে থাকে, মনে করি সেটা হচ্ছে এই ওমেগা কৌণিক বেগে পৃথিবীটা তার নিজ অক্ষের সাপেক্ষে ঘুরতে আসে, তাহলে কত ডিগ্রি অক্ষাংশে থাকলে এই আহ্নিক গতির কারণে 80 কেজি ভরের কোনো একটি বস্তুর ওজন 2 নিউটন কমে যায়? আমরা জানি পৃথিবী ওমেগা কৌণিক বেগে যদি ঘুরতে থাকে তাহলে কোনো বস্তুর ওজন ওই মনে করি ল্যামডা ডিগ্রি অক্ষাংশে অবস্থান করলে, মানে কোনো একটা বস্তু মনে করি ল্যামডা ডিগ্রি অক্ষাংশে অবস্থান করতেছে, কীরকম মনে করি এই তলটা, তো এই তলে ওই বস্তুটা অবস্থান করতেছে বলি, মনে করি এই অবস্থান। তাহলে এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, এটা হচ্ছে অক্ষাংশ রেখা, এটা হচ্ছে অক্ষাংশ রেখা। এই অক্ষাংশ রেখার সাপেক্ষে মনে করি ল্যামডা ডিগ্রি বা থিটা ডিগ্রিও বলতে পারি। আমি আমার মন চাইছে আলফা বা বিটা বা ল্যামডা যাই বলতে চাই, আমার ইচ্ছা আছে, যাই হোক আমি বলি আলফা ডিগ্রি। মনে করি এটা হচ্ছে তার আলফা ডিগ্রি অক্ষাংশে এই অবস্থানে এই 80 কেজি ভরের ব্যক্তিটা বা বস্তুটা আছে ল্যামডা ডিগ্রি অক্ষাংশে। তাহলে ল্যামডা ডিগ্রি অক্ষাংশে যদি থাকে, ওই অবস্থানে ওর আহ্নিক গতির কারণে ওজন কিছু পরিমাণ হ্রাস পায়। কতটুকু হয়? মনে করি ওই অবস্থানে আলফা অবস্থানে ওর ওজন হবে কত? ডাব্লিউ আলফা।
ডাব্লিউ মানে ওজনকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করতেছি আর কি, ডাব্লিউ আলফা, এই আমরা লিখতেছি কেন, ডাব্লিউ আলফা। ডাব্লিউ আলফা ইজ ইকুয়ালস টু বলতে পারি আমরা নর্মালি ওর ওজন যা মানে এমজি, নর্মালি যা ওজন সেটা থেকে ওমেগা স্কোয়ার আর এম কস স্কোয়ার আলফা, এই এতটুক পরিমাণ ওজন ওর হ্রাস পাবে, এতটুকু পরিমাণ ওজন হ্রাস পাবে। অর্থাৎ আমি যদি এটাকে ভেঙে লিখি, এটাকে ভেঙে লিখলে লেখা যায় হচ্ছে ওর ওজন এম জি আলফা ইজ ইকুয়ালস টু এমনি নর্মাল ওজন কত এম জি, জি আলফাটা হচ্ছে ওই আলফা অক্ষাংশে অবস্থানকালে আহ্নিক গতির কারণে অভিকর্ষজ ত্বরণ কত সেটা। তো অভিকর্ষজ ত্বরণটা সেটা হচ্ছে এম জি আলফা ইজ ইকুয়ালস টু এম জি মাইনাস আমরা বলতে পারি ওমেগা স্কোয়ার, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এম হচ্ছে বস্তুর ভর, কস স্কোয়ার আলফা। এই যে আমাদেরকে আসলে কিন্তু কত অক্ষাংশে বলছে মানে হচ্ছে এই আলফাটা বের করতে হবে। এই আলফাটা কেমনে বের করব এবার দেখি। তার মানে আমাকে কী মান দিয়ে দিছে, আমাকে মান দিয়ে দিছে হচ্ছে এই এম জি আলফা মাইনাস এই এম জি, আমাকে এই মানটা কিন্তু দেওয়া আছে, অর্থাৎ ওজন কমে যাচ্ছে যে এটা মাইনাস এটা, অর্থাৎ এই অ্যান্সারটা কত, এটা কত হবে, এই মানটা হবে কি, আচ্ছা আমি উল্টা লিখছি মনে হয়, উল্টা লিখছি, এম জি মাইনাস এম জি আলফাটা আমাকে দেওয়া আছে, এম জি মাইনাস এই এম জি আলফাটা আমাকে দেওয়া আছে, মানে এটাকে এদিকে পক্ষান্তর করলাম, এটাকে এদিকে পক্ষান্তর করলাম, করলে আমার থাকে কি ওমেগা স্কোয়ার আর এম কস স্কোয়ার আলফা। আমাকে এই আলফাটার পরিমাণটা আমাকে বের করতে বলছে। এই আলফার পরিমাণটা আমাকে যদি বের করতে বলে তাহলে আমরা কি করব, আমাকে কিন্তু এটা দিয়ে দিছে এইটুক পরিমাণ ওজন কতটুকু হ্রাস পায় সেটা কিন্তু বলে দিছে, সেটা কত 2 নিউটন, অর্থাৎ এটার মান আমাকে 2 দিয়ে দিছে। এটা ইজ ইকুয়ালস টু, এবার আমি ওমেগার মানটা কত সেটা বলি। ওমেগার মানটা হচ্ছে টোয়াইস পাই বাই টি, টোয়াইস পাই বাই টি হলে টোয়াইস পাই বাই টি, টি হচ্ছে পৃথিবীর পর্যায়কাল, পৃথিবীর পর্যায়কাল কত 24 ঘন্টায়, মানে আহ্নিক গতির ক্ষেত্রে 24 ঘন্টা একবার ঘূর্ণন দেয়, তাহলে 24 ঘন্টা ইন্টু 1 ঘন্টায় কত সেকেন্ড, 3600 সেকেন্ড। আচ্ছা এটা সমান কত হতে পারে 3.1416 ডিভাইডেড বাই কত 86,400। আচ্ছা এটা আমরা ডাইরেক্ট ক্যালকুলেটার বসাবো, কোনো সমস্যা নাই। এখন তাহলে আমাকে ওমেগা স্কোয়ারের মানও দিয়ে দিছে, আমি ওমেগা স্কোয়ারের মানটা এখানে বসাই দিতে পারবো একটু পরে। আর এর মানও আমাকে দেওয়া আছে, আর এর মান দিতে হচ্ছে না, আর এর মান তো আমাদের জানা আছে, পৃথিবীর ব্যাসার্ধ কত 6,400 কিলোমিটার, তো এটাকে মিটারে যদি নিতে চাই এত মিটার হয়, অর্থাৎ 6.4 ইন্টু 10⁶ মিটার। এম এর মান কত, এম এর মান আমাকে দিয়ে দিছে হচ্ছে 80 কেজি, এম এর মান 80 কেজি। এখন সেই ক্ষেত্রে আমার এই আলফার মান বের করতে হবে। সেটা কত দেখি, তাহলে কস আলফার মান যদি আমরা বের করতে চাই পক্ষান্তর করে দিলে 2 ডিভাইডেড বাই, আমরা মানগুলো সব ক্যালকুলেটারে বসাই দিব, সমস্যা নাই, ওমেগা স্কোয়ার আর এম, ওমেগা স্কোয়ার আর এম, এবার এটা হয়ে কি রুট, এটা যদি করে দিই আমরা কত হয় সেটা এবার বের করি। আমরা ক্যালকুলেটার নিই, তাহলে এই যে ক্যালকুলেটার নিয়ে আসলাম, আমরা বসায় দিই, শিফট কস ইনভার্স থাকবে, এর ভেতরে থাকবে কি রুট ওভার, উপরে থাকবে 2, নিচে থাকবে হচ্ছে ওমেগা স্কোয়ার, ওমেগার মানটা বসায় দিই আমরা, ওমেগার মানটা হচ্ছে 2 ইন্টু পাই, 2 পাই ডিভাইডেড বাই 86,400, তারপর বসাই দিলাম, এটা স্কোয়ার হবে, এটা স্কোয়ার ইন্টু আর এর মান কত, আর এর মান আর এর মান হবে, মানে প্লাস দিয়ে দিচ্ছি, আর এর মান হবে 6.4 ইন্টু 10⁶ হবে। আচ্ছা কোনো সমস্যা নাই। এরপরে আমরা কত এম এর মান কত, এম এর মান হচ্ছে আমাদের 80 কেজি, তাহলে এখান থেকে ডাইরেক্ট চলে আসে আমার থিটার মান বা আলফার মান, থিটা না, আমরা যেহেতু এখানে আলফা বলতেছি, তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট আলফা ইজ ইকুয়ালস টু বলতে পারি, এই যে কস ইনভার্স বসা দিয়েছিলাম সেটা কত 30.746কে বলতে পারি 5,
এই যে 30.75 ডিগ্রি। আচ্ছা, এখান থেকে গেল, এই ম্যাথটাও শেষ। এরপরের কোয়েশ্চেনে যদি যাই, দেখি কি বলছে। বলছে ক্যাপিটাল এইচ উচ্চতা থেকে একটি বল ফেলে দেওয়া হলো, প্রতিবার ড্রপে গতিশক্তির 1/4 হারায়, মানে 1/4 হারায় যায়। কতটি ড্রপ দেওয়ার পর h/2 h/20 উচ্চতায় আসবে? আচ্ছা দেখি, এখানে যদি আমরা দেখার চেষ্টা করি, মনে করি এটা হচ্ছে ভূমি। ভূমি হতে ক্যাপিটাল এইচ উচ্চতা হচ্ছে মনে করি এটা, এখানে মনে করি বলটা আছে আর কি। আচ্ছা, তাহলে এই উচ্চতাটা হইতেছে আমার কত? ক্যাপিটাল এইচ। এখন আমাকে বলছে এই বলটা এখান থেকে পড়ে এখানে বাম করে উঠবে। এই যে বাম যখন করছে তখন ওর গতিশক্তি 1/4 হারায় যায়। এখন আমরা কিন্তু জানি যে এই একদম সর্বোচ্চ উচ্চতায় ওর ইপিটা হবে কি? ইপি ম্যাক্সিমাম, সর্বোচ্চ বিভব শক্তি এই জায়গায় বিভব শক্তি হবে সর্বোচ্চ। সেটা কত? মনে করি সেটা হচ্ছে mgh। মনে করি না, সেটা mghই হবে। বস্তুর ভর যদি m হয়, জি যদি অভিকর্ষজ ত্বরণের মান হয় এবং ক্যাপিটাল এইচ যদি উচ্চতা হয়, তাহলে এটা হচ্ছে ওর সর্বোচ্চ বিভব শক্তি। আমরা জানি সর্বোচ্চ বিন্দুতে বিভব শক্তি হয় সর্বোচ্চ, আর এই যে যখন এই জায়গায় এসে আঘাত করতে যাইবে, মানে একদম শেষ মুহূর্তে ভূমিরতে একদম লাস্ট মোমেন্টে ওর বিভব শক্তি হয়ে যায় 0, যার কারণে মোট শক্তি সমান হওয়ার কারণে তার গতিশক্তিটা হয়ে যায় সর্বোচ্চ। এবং সেই গতিশক্তির মানটাও কিন্তু আমাদের জানা আছে। সেটা কোনটা? এই যে এই জায়গাটাতে ওর ইকেটা হয়ে যায় ইকে ম্যাক্সিমাম, এবং সেটা কত? আমরা জানি সর্বনিম্ন বিন্দুতে গতিশক্তির মান সর্বোচ্চ বিন্দুতে বিভব শক্তির মানের সমান, অর্থাৎ এই জায়গায় ওর গতিশক্তি হয়ে যায় mgh। এখন আমরা জানি এই যে প্রথমবার ড্রপ দেওয়ার আগ মুহূর্তে ওর গতিশক্তি থাকে mgh, ড্রপ দেওয়ার পরে কতটুকু হারায় যায়? 1/4 হারা যায়। তাহলে আমরা বলি প্রথমবার ড্রপের পূর্ব মুহূর্তে গতিশক্তি। আচ্ছা, গতিশক্তি কত? সেটা হচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে EK1। সেটা কত? সেটা হচ্ছে ওই সর্বোচ্চ বিন্দুতে বিভব শক্তির মান আর সর্বনিম্ন বিন্দুতে গতিশক্তির মান সমান। আচ্ছা গেল, EK1 = mgh। এখন প্রথমবার ড্রপ দেওয়ার পরে ওর দ্বিতীয়বার ড্রপ দেওয়ার পূর্ব মুহূর্তে ওর গতিশক্তি কত হবে? প্রথমবার ড্রপ দেওয়ার পর ওর 1/4 হারাই গেছে, তাহলে দ্বিতীয়বার কত থাকবে? কপি করি এটাকে আমি, এই যে বসাই, দ্বিতীয়বার ড্রপের পূর্ব মুহূর্তে ওর গতিশক্তি কত হবে? সেটা হবে প্রথমবারের 1/4 কম হবে, মানে এইটা -1/4 অফ এইটা, মানে প্রথমবার যত ছিল তার 1/4 কমে যাবে। তাহলে এটাকে যদি আমরা কমন নিয়ে ফেলি mgh-কে, তাহলে দাঁড়ায় কত? 1 - 1/4, বা এটাকে আমরা আরও সুন্দরভাবে যদি লিখি সেটা হবে 3/4 mgh। আচ্ছা গেল, এবার এটা হচ্ছে দ্বিতীয়বার, তার মানে এটা হচ্ছে ইকে, এটা হচ্ছে প্রথমবার ড্রপ দিছে, প্রথমবার ড্রপ দেওয়ার পূর্ব মুহূর্তে, বা এটাকে আমরা বলি প্রথমবার ড্রপ দেওয়ার পূর্ব মুহূর্তে, অথবা এটাকে বলতে পারি EK1, ওইটাকে আমরা EK0 দিই। প্রথমবার ড্রপ দেওয়ার পূর্ব মুহূর্তে এটা বলি প্রথমবার ড্রপ দেওয়ার পর, প্রথমবার ড্রপ এর পরের মুহূর্তে, আমরা পরের মুহূর্তগুলো নিয়ে কাজ করি। প্রথমবার ছিল এত, ড্রপ দেওয়ার পরে এত হয়ে গেছে। এবার তাহলে দ্বিতীয়বার ড্রপ দেওয়ার পরে কি হবে? এইটার আরও 1/4 কমে যাবে। তার মানে প্রথমবার ড্রপের পরের মুহূর্ত যদি এটা হয়, দ্বিতীয়বার ড্রপের পরের মুহূর্তটাকে আমরা কি বলতে পারি? এই যে বসাই আমরা, প্রথমবার ড্রপের পরের মুহূর্ত, এটা আমরা বুঝতে পারছি আশা করি। আমরা এখন পরের মুহূর্ত নিয়ে কাজ করতেছি। আসলে প্রথমবার ড্রপের পরের মুহূর্তে এতটুকু পরিমাণ গতিশক্তি অবশিষ্ট আছে। এখন দ্বিতীয়বার ড্রপের পরের মুহূর্তে কী হবে? দ্বিতীয়বার
ড্রপের পরের মুহূর্তে সেটাকে আমরা বলছি EK2। EK2 যদি বলি, এই যে যেইটা আছে সেইটার কি হবে, সেটার 1/4 হ্রাস পেয়ে যাবে, সেটার 1/4 হ্রাস পেয়ে যাবে। আচ্ছা দেখি 1/4 অফ যা আছে সেটারই 1/4 হ্রাস পাচ্ছে। এই যে এইটা হচ্ছে যেটা ছিল সেটার 1/4 হ্রাস পেয়েছে। তাহলে এখান থেকে আমরা কি কমন নিয়ে ফেলতে পারি? এখান থেকে আমরা আসলে কমন নিয়ে ফেলতে পারি হচ্ছে 3/4 mgh। কমন নিয়ে ফেলে কী হয়? 1 - 1/4। তাহলে এটাকে যদি আবার করি তখন থাকে 3/4 ইন্টু mgh ইন্টু আবার 3/4। তার মানে এখানে আমরা এটাকে বলতে পারি 3/4 স্কোয়ার mgh। খেয়াল করেন আমরা কিন্তু এখন একটা প্যাটার্ন পেয়ে গেছি। কি প্যাটার্ন পাইলাম? প্যাটার্নটা হলো একবার যখন ড্রপ দিছে, একবার ড্রপ দেওয়ার পরে 3/4 mgh পরিমাণ অবশিষ্ট আছে গতিশক্তি। দ্বিতীয়বার ড্রপ দেওয়ার পর 3/4 টু দি পাওয়ার 2, মানে পাওয়ারটা হচ্ছে 2। দুইবার ড্রপ যখন দিচ্ছি তখন পাওয়ারটা হয়ে গেছে 2। তিনবার দিলে তখন এটার সাথে আবার একটা কী হবে, 3/4 গুণ হবে, তার মানে কি 3 হবে। 4বার দিলে 4 হবে, 5বার দিলে 5 হবে। তার মানে আমি বলতে পারি কি, আমি বলতে পারি n বার ড্রপ দেওয়ার পর সুতরাং n বার ড্রপের পর গতিশক্তি কত থাকে? গতিশক্তি EK(n) আমি একটা প্যাটার্ন পেয়ে গেছি, সেটা কি 3/4 টু দি পাওয়ার n mgh। আচ্ছা, এবার আমি একটা প্যাটার্ন পেয়ে গেছি। এবার আমার কোশ্চেনে ফেরত যাই। আমাকে কোশ্চেনে কি বলছে দেখি। বলছে কি এত উচ্চতায় উঠবে, মানে কতটি ড্রপের পর এত উচ্চতায় উঠবে। এত উচ্চতায় উঠতে হলে তাহলে ওর গতিশক্তি কত হইতে হবে? mg ইন্টু h/20। তার মানে আমার প্রশ্ন মতে এইটা কি বলতে পারি? mgh ডিভাইডেড বাই 20। তাহলে সেটা আমরা করি, সেটাকে আমরা এই পাশে একটা জায়গা ছোট করে আমি লিখে দিই। প্রশ্ন মতে এখানে আসলে এত কিছু ভেঙে বাংলায় লেখার আসলে জায়গা থাকে না, আমরা ডাইরেক্ট লিখে দিই। প্রশ্ন মতে কী বলতে পারি? 3/4 টু দি পাওয়ার n mgh কত বলছে কি mgh ডিভাইডেড বাই 20, মানে এইটা n বার ড্রপ দেওয়ার পর যে গতিশক্তিটা আছে সেটা দিয়ে সে h/20 পরিমাণ উচ্চতায় উঠবে। এখন যেহেতু এটা পাওয়ারে চলে গেছে, প্রথম কথা এখানে যা কাটাকাটি চলে যায় সেগুলো আগে কাটাকাটি করে ফেলি, আমরা কাটাকাটি করে ফেলছি। থাকে কি? থাকে হচ্ছে 3/4 টু দি পাওয়ার n 1/20। এখন আমরা উভয় সাইডে ln নিয়ে ফেলি। ln যদি নিয়ে ফেলি তাহলে এটা কী হবে? 3/4 n ln 1/20। তাহলে এই nটার সামনে চলে আসবে ln এর, তাহলে ln 3/4 ln 1/20। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? n ln 1/20 ডিভাইডেড বাই ln 3/4। তো এটা আমরা এখন ডাইরেক্ট ক্যালকুলেটারে বসাই অ্যান্সারটা বের করে ফেলতে পারি। একটু দেখি ক্যালকুলেটারে বসাই, নিয়ে আসলাম ক্যালকুলেটার। দেখি কি করতে হবে আমাদের করতে হবে কি, উপরে হবে ln কত? ln 1/20 হবে উপরে, 1/20 হইল উপরে। আচ্ছা, নিচে কি হবে? নিচেও তাও ln, তবে কত? ln 3/4 হবে। আচ্ছা, 3 ডিভাইডেড বাই 4 গেল। এটা কত আসে? এগুলো যদি বসাই আসে কি 10.41। অ্যান্সার আসে হচ্ছে কি n 10.41। তার মানে হচ্ছে 10 বার যাওয়ার পরে 10.41 বার গেলে এইটুক থাকে। তার মানে আমি যদি টোটাল ড্রপ বলি, অ্যাকচুয়ালি ড্রপ যদি বলি তাহলে হবে 10 বার, কারণ 10-এর পর আর যেটা থাকবে সেটার পরে 11তম ড্রপ সে আর দিতে পারতেছে, মানে 11তম ড্রপ দেওয়ার পরে সে আর এতটুকু যাইতে পারবে না। মানে 10.41 পরিমাণ ড্রপ দিয়ে দিলেই সে এতটুকু পর্যন্ত তার শক্তি অবশিষ্ট থাকবে। কতটুকু? এই যে এইটুক পরিমাণ শক্তি তার অবশিষ্ট থাকবে। এর পরবর্তী 11তম ড্রপ দিলে এর চেয়ে আরও কমে যাবে। তার মানে আমার অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে এখানে 10। এটাকে আমরা বলতে পারি যে হচ্ছে অ্যান্সার হচ্ছে 10 বার। 10 বার সে ড্রপ দেওয়ার পরে
বলটি h/20 উচ্চতায় আসবে। দ্যাটস ইট। তো এগুলো আমরা হচ্ছে আসলে এই ম্যাথগুলো একটু ডিটেইলে ভেঙে ভেঙে বুঝাই করানোর কারণে এক একটা ম্যাথ আমরা 6 মিনিট 7 মিনিট 8 মিনিট মতো লাগতেছে, কিন্তু এগুলো যদি আমরা পরীক্ষায় যদি দ্রুত করে ফেলি বা এত বাংলা কথা যদি না লিখে শর্টকাটে দ্রুত যদি লিখে ফেলি, এগুলো 2 থেকে 3 মিনিটে আসলে ম্যাথগুলো হয়ে যায়। কারণ মেইন কথা হচ্ছে আপনার জাস্ট এইটার পরে এই লাইনটা তৈরি করতে হবে আর এই লাইনটা তৈরি করতে হবে। এই 3টা লাইন তৈরি করতে পারলে আপনি ডাইরেক্ট এটা বসায় ক্যালকুলেটার বসায় এনের মান বের করে ফেলতে পারেন খুব ইজিলি। তো এটা আমি এখানে ডিটেলে বুঝাচ্ছি দেখে আপনাদের হয়তো এখানে সময় আমার বেশি সময় নিয়ে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, কিন্তু পরীক্ষা কিন্তু আসলে এতক্ষণ সময় লাগবে না। প্রত্যেকটা ম্যাথেই খুব ইজিলি আমরা লিখা কম লিখে লিখে জাস্ট শর্টকাটে ফর্মুলাগুলো বসায় অ্যান্সার বের করে ফেলতে পারি। ওকে।